আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিআইএফ এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 27 ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করে। রোববার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতিতে ওই টাকা জব্দ করা হয়। সেই টাকা আদালতে দাখিল করা হবে বলেও জানান তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায়। জব্দ তালিকা মূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে টাকা জমা দেয়। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে দেশের ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহ্বানও জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর পায়তারা করছে। মেজবাহ হাসানের রিপোর্ট। পবিত্র রমজানের প্রথম দিনেই দেশের আলেম, উলামা মাশায়েখ ও এতিমদের সাথে ইফতারের আয়োজন করে বিএনপি। রমজান আপনাদের জন্য শুভ হোক। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়তে এগিয়ে আসতে হবে উলামা মাশায়েখদের। সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। ইফতার মাহফিলে বিএনপি নেতারা বলেন, জাতির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে একটি মহল। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উছিলা ধরে একটা বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থার আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পায় সেজন্য তৎপর অনেকেই। এখন অনেকেই বলে যে ওনারা শুধু নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই, যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে, সেটা থেকে যেন আমরা বিরত থাকি। অবিলম্বে নির্বাচনের আয়োজনের তাগিদ দেন বিএনপি নেতারা। সেই জন্য আমরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আচরণবিধি না মানলে রাজনৈতিক দলগুলোকে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার চান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ভোটার দিবস উপলক্ষে রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় একথা বলেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হলে কারো উপর দায় দিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। 2019 সাল থেকে মার্চে দেশের ভোটার তালিকা প্রকাশ করে আসছে কমিশন। এরই অংশ হিসেবে দেশের মোট ভোটার সংখ্যা প্রকাশ করা হলো। মোট 12,37,00,000 ভোটারের মধ্যে পুরুষদের সংখ্যা 6,33,00,000 এবং নারী ভোটার সংখ্যা 6,03,00,000। অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোটি মানুষের আস্থার প্রতিদান দিতে নিরপেক্ষ ভোটের আয়োজনে তারা অঙ্গীকারাবদ্ধ। তবে এক্ষেত্রে দলগুলোরও দায় থাকে। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান,
তো বলতে যে চাই তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন, আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন। পরে দুজন কমিশনার বলেন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনে তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। আমরা খোলা মাঠে আয়োজন করব এবং এই সংস্কারটা আমি করতে চাই। সবাই সংস্কার করবে, আমরা কেন করব না? গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। সকল দলের অংশগ্রহণ হলেই পার্টিসিপেটেড হয়। আমি আরেকটু এক লাইন বাড়িয়ে বলি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাই বোধহয় পার্টিসিপেটরি ইলেকশনের অন্যতম প্রধান নিয়ম। কমিশনার আনোয়ারুল ইসলাম সতর্ক করে বলেন, শুধু কারো উপর দায় দিয়ে খারাপ নির্বাচন অনুষ্ঠানের দায় থেকে মুক্ত হওয়া যাবে না। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, আমি মনে করি এর কোনো দায় বা নির্বাচন কমিশন। জুনে ভোটার তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেন। এর আগে 2024 সালের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ঢাকার বিশেষ আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। আওয়ামী শাসনামলের বর্বরতা নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পুলিশি বর্বরতার ডকুমেন্টস নথিভুক্ত করার উপর জোর দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন সহ বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতার নথিভুক্ত করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় ধন্যবাদ জানান জাতিসংঘকে। গুয়েন লুইস বলেন, বাংলাদেশের জনগণকে এই বিষয়ে সক্ষমতা বাড়াতে সহায়তা করতে প্রস্তুত তারা। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে 2 সপ্তাহের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার দুপুরে সচিবালয়ে 6 উপদেষ্টার বৈঠক শেষে এই কথা জানান তিনি। 6টা সংস্কার কমিশন থেকে আশু করণীয় কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশু করণীয়গুলা কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা কয়েকজন সিনিয়র উপদেষ্টাকে নিয়ে আমরা বসেছিলাম। আমরা প্রস্তাব করব, ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে, তারপর এটা দরকার হলে আপনাদের জানাবো। তখন আমি সুনির্দিষ্ট কিছু বলবো না। আমাদের আশু করণীয় 2টা পর্যায়ে আমরা এখানে আলোচনা করার পরে আমরা উপদেষ্টা পরিষদে প্রেস করব, সেখানে আলাপ আলোচনার পর আপনাদের প্রতিটা জিনিস জানিয়ে দেওয়া হবে, কথা দিচ্ছি। এটা কতদিন লাগবে স্যার? 2 উইকস, খুব বেশি হলে 2 উইকস। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে রোববার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল, তবে তেমনটি হয়নি। তারপরেও যে হামলার ঘটনা ঘটেছে তার 90 ভাগই রাজনৈতিক। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের 1 ভাগ সংঘাত সমর্থন করে না। শেখ হাসিনা সরকারের সময়ের সম্পর্কে শফিকুর রহমান বলেন, তখন সমাজের মন্দ লোকেরা ঘুরে বেরিয়েছে আর আলেম ওলামারা জেলে থেকেছে। দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। চুর,
বাটপার লুটেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। যা হতে পারতো আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার ৯৯ কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। পবিত্র মাহে রমজানের প্রথম রোজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রোববার গণ ইফতার কর্মসূচি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। ইফতারের আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা হামদ ও নাথ পরিবেশন সহ ২৪ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র সংসদের নেতারা বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন আমলে ইফতারের মতো ধর্মীয় আয়োজনেও বাধা দেওয়া হয়েছে। এখন থেকে উন্মুক্ত পরিবেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে গণ ইফতারের মধ্য দিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা করেন ধর্মীয় নেতারা। রাজধানীবাসীর অন্যতম পছন্দ চকবাজারের ইফতার। প্রথম রোজায় রোববার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ এসেছে চকবাজারে ইফতারি কিনতে। প্রজন্মের পর প্রজন্ম এখানে ইফতারির পসরা সাজিয়ে বসা বিক্রেতারা এবারও মুখরোচক সব খাবার নিয়ে বসেছেন। ভেজালমুক্ত খাবার বিক্রির আশ্বাস বিক্রেতাদের। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। চিরচেনা সেই চকবাজার। রমজানের প্রথম দিন দুপুরের পর থেকে এখানে বসতে শুরু হয় অস্থায়ী খাবারের দোকান। সময়ের সাথে সাথে মানুষের জটলা বাড়ে। ইফতার সামগ্রীর এত আয়োজন নতুনত্ব আর কোথাও বোধহয় নেই। পুরানো ঢাকা ছাড়াও যানজট উপেক্ষা করে দূর দূরান্ত থেকেও আসেন ক্রেতারা। সিলেট থেকে আসছি এই চকবাজারের ইফতারের অনেক সুনাম শুনছি, ওইটা দেখার জন্য এবং ওইখান থেকে ইফতারের জন্য কিছু সামগ্রী নেওয়ার জন্য। বরাবরই খুবই ঐতিহ্যবাহী এই যে পুরান ঢাকা চকবাজারের খাবার। আমরা ফ্যামিলি নিয়ে প্রত্যেক বছরই আসি। আজকে প্রথম রোজা, সবকিছু টাটকা পাওয়া যাবে এই উদ্দেশ্যে আসছি। কোয়েল পাখি, তারপর মনে করেন টিকা, শিক কাবাব, তারপর বরাবর ওই যে পারাটা, এইগুলো নিতে আসছি। প্রথম দিনেই ক্রেতাদের যে সাড়া পেয়েছেন তাতে বড় পরিসরে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সামনে আরো দেখদের মধ্যে আরো ভালো কোনো কিছু দেওয়ার, রোজদারদেরকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে জালি কাবাব আছে, টিকা কাবাব আছে, সুতি কাবাব আছে, কোয়েল পাখি আছে, তারপর মুরগি সাসলিট, গরু সাসলিট, হাঁস আছে। সেটা আমরা ৭৮ বছর ধরে বাপদাদারা করেছো। বাপদাদার মুখে শুনছি, তাদের আগেও থেকে নাকি বিক্রি করতেছে, তাদের বাপদাদারা বিক্রি করছে। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব স্পষ্ট এখানেও। প্রতিটি ইফতার আইটেমের দাম আগের চেয়ে বেশ চড়া। পুরানো অনেক দোকানে দাম খুব বেশি না বাড়লেও কমিয়েছেন পরিমাণ। চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতারি শুধু রাজধানীতেই নয়, সারা দেশে এর ব্যাপক সুনাম রয়েছে। তাই ঐতিহ্য ঠিক রাখতে স্বাদ ও গুণগত মান ঠিক রাখার আহ্বান ভোজন রসিকদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর প্রথম দিন রোববারেও কমেনি বেগুন, শসা সহ লেবুর দাম। চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ করেই এই ৩ পণ্যের দাম পৌঁছেছে শতকের ঘরে। অন্যদিকে পর্যাপ্ত আমদানির পরও সরবরাহ ঘাটতির কারণে সয়াবিন তেলের সংকট কাটছে না। এছাড়া বাড়তি দামে মাছ ও মাংস কিনতে হচ্ছে ভোক্তাদের। তবে স্থিতিশীল রয়েছে ছোলা, খেজুর, চিনি সহ আলু ও পেঁয়াজের দাম। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। সরকারি হিসাব অনুযায়ী রমজানে ভোজ্য তেলের চাহিদা ৩ লাখ মেট্রিক টন। তার বিপরীতে ৩,৮৯,০০০ মেট্রিক টন সয়াবিন তেল আমদানি হলেও বাজারে সরবরাহ ঘাটতির কারণে সংকট কাটছে না। কোম্পানি গোডাউনে সিন্ডিকেট করে রাখা দিয়া মার্কেটে খুচরা বাজার মাল ছাড়তেছে না। আবার দোকান খালি, এখন আবার তেল দিচ্ছে না, পাইতেছি না। ওরা ১ মাসের উপরে তেল দিতে আছে না। ৫ লিটার যেটার দাম বর্তমানে এই বাজারে বিক্রি হইতাছে ৯৮৫ টাকা, কিন্তু মৌলভীবাজার আলারা বিক্রি করতেছে ৯৫০ টাকা। তবে ভোজ্য তেল নিয়ে অস্বস্তি থাকলেও ছোলা, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম স্থিতিশীল রয়েছে। অন্যান্য বছর তো সবসময় রমজান আসলে আমাদের ১০-২০ টাকা পার কিলোতে দাম বাড়তো। এবার সব কিছুতে ১০-২০ টাকা করে কমছে। মার্কেট এবার স্থিতিশীল আছে।
এদিকে রমজান শুরুর আগেই বেড়ে যাওয়া বেগুন, শসা ও লেবু বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আকার ভেদে লেবুর হালি ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০ থেকে ১২০ এবং বেগুন ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মনে করেন একটু বেশি দাম দিয়ে আনি, বেশি দাম দিয়ে বিক্রি। মাল শর্ট সেই আর বাজার বেশি, আমাকে বেশি এনে বিক্রি করতে হয়। এছাড়া ব্রয়লার ২১০ ও দেশি মুরগির দাম ৬৫০ টাকা। তবে মাছের ক্ষেত্রে অন্যান্য সময়ের তুলনায় কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। মাছ তো সংকট, মাছের আমদানি কম, ক্রেতাদের চাহিদা বেশি, যার কারণে মাল আমদানি কম হওয়ার কারণে মাছের দামটা একটু বাড়তি। বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। কাজকি মাছ ৫০০ এই কিনলাম, হয়তো আগের থেকে একটু বেশি আর কি। প্রথম একটু কম বেশি মনে হচ্ছে, হয়তো ২-৩ রোজা আসলে কমে যাবে আশা করি, তবে আগের তুলনায় অনেক ভালো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। গেল বছরের তুলনায় এবার বাজার স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, যাতে অস্থির না হয় সেদিকে নজর রাখছে সরকার। এ সময় রমজানে জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি। রমজান মাসে 2 নারীর প্রকাশ্যে ধূমপান ইস্যুতে তিনি বলেন, এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো। সবাইকে সংযত থাকার আহ্বান জানান। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান উপদেষ্টা। জিনিসপত্রের দাম না বাড়ায়, আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়। গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে, এটাও আপনাকে বলতে হবে। রাজধানী ঢাকা সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একাধিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি, চেকপোস্ট ও অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো সহ 15টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রবণ স্থানগুলোতে যৌথ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকা শহরের আশপাশে বিশেষ করে টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আগের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5%-এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো সর্বোচ্চ রেমিটেন্স এলো ফেব্রুয়ারিতে। এ সময় রেমিটেন্স এসেছে $252 কোটি 80 লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে $50 কোটি 60 লাখ, অর্থাৎ 25% বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে সর্বোচ্চ $1,849 কোটি রেমিটেন্স এসেছে, যা আগের বছর একই সময়ের চেয়ে 23.8% বেশি। এদিকে 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছিল $1,493 কোটি 50 লাখ। সে হিসেবে এই সময়ে আগের চেয়ে $355 কোটি 50 লাখ বেশি রেমিটেন্স এসেছে। সম্প্রতি হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের প্রবণতা কমে যাওয়া রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।